ভাইয়া এখন তো রাত না, এখন দুপুর। পুরোপুরি না ঘুরে শুধু ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি। ছোট ভাইয়ের দিকে চোখ রেখে বলে, আমি যখন ঘুমাবো তখন নাইট। সেটা হোক সকাল, দুপুর, বিকেল বা রাত। সবাইকে আবারও গুড নাইট বলে সকলের দিকে নজর বুলায়। মায়া এখনো নিচের দিকে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। সকলের চোখ মুখ গম্ভীর, থমথমে, শুকনো। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, আলভি। আলভি পরের কথা না শুনেই দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এখানে আর কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে ওর মুখ দিয়ে জোর করে তালাক শব্দ বের করে ছাড়বে ওর বাপ। সকলের চোখ মুখ দেখে বুঝতে পারছে এরকম হয়ে থাকার কারণ। সবাই যে ওর ওপর কিছুটা রেগে আছে সেটাও বুঝতে পারছে। মায়া ফর্সা সুন্দরী যে আলভি ওর প্রেমে পড়েছে এমন নয়। আলভির বরাবর গোছানো পরিপাটি মেয়ে পছন্দ, যে সব সময় নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজেকে পরিপাটি করে রাখবে। তার চুল এলোমেলো হয়ে থাকবে না, পরনের পোশাক চকচকে থাকবে, ধুলোবালি ময়লা লাগবে না। হোক সে শ্যামবর্ণের, কালো বা ফর্সা, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে কালো মেয়েকেও সুন্দর লাগে। আর মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসা বানিয়ে, পরনের পোশাক ধুলো বালি মাটি লাগিয়ে রাখলে সুন্দরী ফর্সা মেয়েকেও ভালো লাগে না। কাজের মেয়ে মায়াকে দেখার পর আলভির ছোট মায়ার কথা স্মরণ হয়েছিল। ছোট মায়াও ঠিক এই মায়ার বেশ ধরেই থাকতো, হাতে পায়ে গায়ে মাটি বালি, মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসার মতন। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটা সেই ছোট মায়া। ওর আগের অভ্যাস চেঞ্জ হয়নি, এখনো বোধ হয় বাড়ির বাইরের বাগানের রোদে মাটিতে বসে থাকে, রোদে পুড়ে কালো হয়ে গেছে। এমন একজন অগোছালো মানুষের সাথে আলভি মানিয়ে চলতে পারবে না। ওর বউকে ওর মতোই গোছালো পরিপাটি হতে হবে। ফর্সা না হলেও চলবে, শ্যামবর্ণের বা কালো হলেও সমস্যা নেই। নিজের রুমে এসে আলভি দরজা লক করে, এসি অন করে খাটে উঠে শুয়ে পড়ে উপুড় হয়ে। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে পরিপাটি মায়া। ওর কল্পনায় ছিল না মায়া এত পরিবর্তন হয়ে গেছে। আগের মায়া ছিল ওর সবচেয়ে বেশি অপছন্দের। মায়ার জন্মের পর বেশ খুশি হয়েছিল দ্বিতীয় বোন হওয়ায়। যেভাবে কোলে নিতে পারলেও আদর করতো, ভালোবাসতো। মায়া আস্তে আস্তে বড় হতে শুরু করে আর ওরও অপছন্দের হয়ে উঠতে থাকে। আলভি সেসব বিষয় অপছন্দ করত, সেসব গুণ মায়ার মধ্যে ছিল। আলভির পুরো উল্টো ছিল মায়া, অল্পতেই ভেবে করে কান্না করা স্বভাব হয়ে গিয়েছিল। কেউ ভালো কথা বললেও কেঁদে উঠত, বলাই যেত না কিছু, বললেই চালু হয়ে যেত ভাঙ্গা ক্যাসেট। তখন খুব বেশি বিরক্ত হতো আলভির, ওর ইচ্ছে করতো মায়ের মুখে কষ্টেপ লাগিয়ে দিতে। এলোমেলো চুলগুলো দেখে ইচ্ছে করতো মেরে ধরে চুলগুলো বেঁধে দিতে। কোলে নিলে কোলে উঠে থাকতে চাইতো না, কেঁদে কুটে তখনই কোল থেকে নেমে যেত। পরিষ্কার পরিপাটি করে দিলে সাথে সাথেই পোশাক নোংরা করে গা নোংরা করে ফেলতো। চুলগুলো সুন্দর করে বেঁধে দিলে সাথে সাথেই এলোমেলো করে কাকের বাসা বানিয়ে ফেলতো। খাবার খেতে চাইতো না একেবারেই, দুজন ধরে রাখতো, একজন খাওয়াতো। তাও কি খায়? কান্না করে বাড়ি মাথায় তুলে খেতে বসে, খেতে খেতে মুখ হাত নষ্ট করে ফেলতো। হাতের নাগালে পানি ফেলেই ফ্লোরে ঢেলে পানির উপর শুয়ে পড়তো, নয়তো বসে পড়তো। 4 বছর বয়স হয়ে যাওয়ার পরেও প্যান্ট ভর্তি করে প্রস্রাব করে দিত যেখানে সেখানে। তাই বড় হয়ে যাওয়ার পরেও ডায়পার পরিয়ে রাখতো। সর্দি সারতেই
চাইতো না। কোনোভাবেই এই মেয়েকে কন্ট্রোল করা যেত না। বাড়ির দরজা খোলা পেলেই দৌড়ে বাইরে গিয়ে মাটি খুবলে খুবলে তুলে খেয়ে ফেলতো, সারা গায়ে মাখতো। এইসব দেখে আলভির বমি চলে আসতো। দিন যেতে থাকে আর মায়ার এইসব বাড়তেই থাকে। ন্যাকামি আহ্লাদার জেদ হয় সঙ্গী। আলভির কাছে ধীরে ধীরে মায়া অসহ্য হয়ে ওঠে। মায়ার তখন 4 বছর বয়স, আলভি 12 বছর বয়সী। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে আলভি। একটু পরেই খেলতে খেলতে ওর রুমে আসে মায়া। রুমে আলভিকে না দেখে খাটে উঠে যায়। কতক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে। হঠাৎ ওয়াশরুমের চাপ দেয়। খাটে দাঁড়িয়ে থেকে জোরে জোরে ওর মাকে ডাকতে শুরু করে। মেহবুবা মেহের নিচে থাকায় মায়ার ডাক শুনতে পান না। মায়া নিজেই কোনো রকমে ডাইপার খুলে ফেলে। খাট থেকে নামতে নামতেই কাজ সেরে ফেলে। খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পরেই দাঁত কটমট করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। রুমের চারদিকে নজর বুলিয়ে দেখে মায়া চলে গেছে। মাথা ঠান্ডা হয় একটু। বজ্জাত মেয়ে রুমে আসলে একটা না একটা অঘটন ঘটিয়েই যায়। আজকে কিছু করেনি। স্টাডি টেবিল ঠিকঠাক মতোই আছে। চুল মুছতে মুছতে খাটের গিয়ে এগিয়ে যায়। টাওয়েলটা পাশে রেখে ধপাস করে খাটে শুয়ে পড়ে চিত হয়ে। শোয়ার সাথে সাথেই আবার লাফিয়ে উঠে দাঁড়ায়। বিছানার উপর তাকিয়ে দেখে মায়া তো পায়খানা করে দিয়েছে খাটের উপর। হলুদ আর লাল বিছানার চাদর হওয়ায় কারণে চোখে পড়েনি আগে। এর গন্ধ কেন এতক্ষণ নাকে আসেনি? গন্ধ পেলে অন্তত এই অঘটন ঘটতো না। ওর পিঠ আর মাথার চুলে লেগে গেছে। বমি করতে করতে দৌড়ে আবার ওয়াশরুমে প্রবেশ করে। বেচারা মাত্রই শাওয়ার নিয়ে এসেছিল। 1 ঘন্টা সময় নিয়ে শুধু শাওয়ার জেল আর শ্যাম্পু লাগায়। শাওয়ার নিতে নিতে আরো কয়েকবার বমি করে দেয় ঘৃণায়। গা না মুছে ভেজা প্যান্ট চেঞ্জ না করেই ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। চিৎকার করে ওর মাকে ডাকতে শুরু করে। ওর চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই এগিয়ে আসে সিঁড়ির কাছে। সবাই থাকলেও মায়া নেই এখানে। রাগে গর্জন করে বলে, মায়া কোথায়? কেন? মায়া আবার কি করেছে? ও কোথায়? ওকে আজকে আমি মেরেই ফেলবো। ওকে নিষেধ করা সত্ত্বেও কেন বারবার আমার রুমে গিয়ে প্রস্রাব পায়খানা করে? আমার বিছানাকে কি ওর টয়লেট মনে হয়? আমার বিছানায় পায়খানা করে দিয়েছে। আমি না দেখে সেই পায়খানার উপর শুয়ে পড়েছিলাম। আলভির কথা শুনে খিলখিল করে হেসে ওঠে মাহিদ। আলভির রাগ আরো বেড়ে যায়। হাসছিস কেন? ধরে কিন্তু আছাড় মারবো তোকে। কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ঐশী রহমান আলভিকে বাইরে রেখে ওর রুমে প্রবেশ করেন। দেখেন বিছানায় পায়ের পটি চ্যাপ্টা হয়ে ছড়িয়ে রয়েছে। ডাইপার ফ্লোরে পড়ে রয়েছে। মায়ের কাণ্ড দেখে হাসবেন নাকি ছেলের দুঃখ দেখে কষ্ট পাবেন বুঝলেন না। চাদর তুলে নতুন চাদর বিছিয়ে দেন। রুমে স্প্রে দিয়ে রুম থেকে বেরিয়ে আসেন চাদর আর ডাইপার হাতে নিয়ে। আলভি রুমে এসে পুরো রুমে পারফিউম স্প্রে করে নেয়। আবার সেদিন থেকে মায়াকে একেবারেই দেখতে পারে না আলভি। চোখের সামনে সহ্যই করতে পারে না। দেখলেই রাগে শরীর রিরি করে। সেদিনই সন্ধ্যায় সেলুনে গিয়ে মাথা টাক করে এসেছিল। ওই চুল নিয়ে থাকলে ঘৃণা হচ্ছিল। বারবার বমি আসছিল। এমনিতেই মায়াকে পছন্দ করতো না। সেদিন থেকে যেন ওর শত্রুই হয়ে যায়। এভাবেই দিন গড়িয়ে যেতে থাকে। মায়া বড় হওয়ার সাথে সাথে আরো একরোখা জেদি হয়ে ওঠে। এই মেয়েকে কেউ
পরিষ্কার পরিপাটি করে রাখতে পারে না। বাড়ির প্রথম মেয়ে পৃথিবীতে চলে গেছে, তাই মায়াকে বকতো না কেউ। সেভাবে জোর কথাও বলতো না। সকলের আদরের ছিল, তাই তো আর কিন্ডার গার্ডেনে ভর্তি করানো হয়। মেহবুবা মেহের নয়তো ঐশী রহমান মায়াকে কিন্ডার গার্ডেনে নিয়ে যেতেন, আবার নিয়ে আসতেন। তখন মায়ার 6 বছর বয়স। স্কুল ছুটির পর আলভি ওর স্কুল ফ্রেন্ডদের নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। মায়া তখন বাড়ির ভেতর থেকে বেরিয়ে বাইরে ঘাসের উপর লেটা দিয়ে বসে আছে। ঘাসের নিচে পড়ে থাকা চুলগুলো এলোমেলো, চোখ মুখ ঢেকে ফেলেছে প্রায়। গায়ের জামায় মাটি লাগিয়ে নষ্ট করে ফেলেছে। মুখে মাটি, হাতেও মাটি। এই মেয়ে বোধহয় মাত্রই মাটি খেয়েছে। দেখে মনে হচ্ছে রাস্তার কোনো পথশিশু বসে আছে। আলভিকে দেখেই ডেকে ওঠে, ভাইয়া। পাশ থেকে আলভির একটা ফ্রেন্ড বলে, আলভি, ও তোদের বাড়ির বুয়ার মেয়ে। দেখতে কিন্তু সুন্দর আছে। শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে অনেক সুন্দর দেখা যাবে। আলভি কটমট করে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়ার দিকে দৃষ্টি রেখেই রাগী সুরে বলে, ও বুয়ার মেয়ে না, ও নিজেই এই বাড়ির বুয়া প্লাস মালি। এখন ভেতরে চল। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভেতরে গিয়ে এগিয়ে যায় আলভি। পেছন পেছন ওর ফ্রেন্ডরাও এগিয়ে যায়। বার কয়েক পেছন ফিরে মায়ার দিকে তাকায়। এত ছোট মেয়ে এই বাড়ির বুয়া প্লাস মালি, কাজ করে কিভাবে? আলভি নিশ্চয়ই ওদের সাথে মজা করছে। মায়াকে খাটে পড়তে বসিয়ে রেখে মেহবুবা মেহের ওয়াশরুমে গিয়েছিলেন। এই সুযোগে মায়া চুপি চুপি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। ঐশী রহমান ভাবছেন মায়া তোর মায়ের সাথেই রয়েছে, তাই তিনি বুয়ার সাথে রান্না করছেন। আলভি ড্রয়িং রুমে এসে দেখে মেহবুবা মেহের মায়াকে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। পেতনি বাইরে গিয়ে মাটি খাচ্ছে। আলভির কথা শুনে মেহবুবা মেহের তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসেন। আলভির কথা, মায়া মেয়ে মানুষ, ও থাকবে শান্তশিষ্ট প্রকৃতির। মেয়ে মানুষ মানেই সেজেগুজে পরিপাটি হয়ে থাকবে, দেখলে শুধু দেখতে ইচ্ছে করবে। ও কেন এরকম পাগলের বেশ ধরে থাকবে, সাতচন্নি পেতনির মতো হয়ে থাকবে। পরিষ্কার করে পরিপাটি করে দিলে পুতুলের মতো দেখা যায়। সেই মেয়ে ধরে থাকে পেতনির রূপ। এরকম দেখলে কার না রাগ উঠবে। আলভির মাঝে মধ্যে ইচ্ছে করে মায়াকে ধরে ইচ্ছে মতো মারতে, তারপর ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিতে, চুলগুলো শক্ত করে বেঁধে দিতে, যেন জীবনেও আর খুলতে না পারে। মায়াকে পরিপাটি করে রাখলে ওর দিক থেকে চোখ ফেরানো যায় না। তখন দেখে মনে হয় কোনো রাজ্যের রাজকন্যা, কিন্তু 2 মিনিটে রাজকন্যা থেকে হয়ে যায় রাজকন্যা, রাস্তাকন্যা। রাইটার সানা শেখ। আলভির বারবার গোছানো পরিপাটি একজন ছেলে, এলোমেলো কোনো কিছুই 2 চোখে দেখতে পারে না। ও যখন রাস্তায় বের হয় তখন এলোমেলো চুল, পলা কোনো মানুষ দেখলেই ওর হাত নিষ্পিস করত চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য। নিজে যেমন সব সময় তেমন মানুষ পছন্দ করত। মায়ের বয়স 7 পেরিয়ে 8 হয়। আগের মতো এখন আর ড্রেস নোংরা করে না, পানিতেও বসে থাকে না বেশি। তবে চুলগুলো এখনো আগের মতোই করে রাখে, সেই সাথে ভীষণ অগোছালো। ক্লাস 10-এ ওঠার পরে সুন্দরী, গোছানো পরিপাটি স্টাইলিস্ট ক্লাসমেট মিলার সাথে প্রণয়ে জড়িয়েছিল আলভি। মিলার স্বভাব একদম আলভির মতোই ছিল। একদিন বিকেলে মিলার সাথে ঘোরাঘুরি শেষ করে
বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আলভি। বাড়িতে এসে দেখে ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে, সাথে ওর ফুপু ফুপা আর ফুফাতো ভাই বোন। আলভির কোনো কথা কেউ শোনে না। ওই দিনই জোর করে মায়ের সাথে বিয়ে দিয়ে দেয় ওকে। বেচারা ব্যাগটা রাখার জন্য রুম অব্দি যেতে পারেনি। যখন জানতে পারে প্রেম করে বলে এভাবে বিয়ে দিয়েছে মায়ের সাথে, তখন রাগে ক্ষোভে রুমে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নেয়। আর এক রাতও থাকবে না এই বাড়িতে। মায়াকে বউ হিসেবে মানে না। অমন সুন্দরী গার্লফ্রেন্ড রেখে এমন অপছন্দের পেত্নীকে কে বিয়ে করতে চায়? ব্যাগ হাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ওর হাতে ব্যাগ দেখে কারণ জানতে চাইলে চিৎকার চেঁচামেচি শুরু করে। কোনোভাবেই থাকবে না এই বাড়িতে। এমন সিন ক্রিয়েট করে যা বলার বাইরে। বাড়ি থেকে বেরিয়ে যাবে, জীবনে এই বাড়িতে আসবে না। ওর অবস্থা দেখে ওর ফুপু ফুপা ওকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। কয়েকদিন পার হলে ঠিক হয়ে যাবে, এটাই ভাবে সবাই। কিন্তু কিছুই ঠিক হয় না। আলভির রাগ জেদ দিন দিন বাড়তেই থাকে। সারা জীবন বউ ছাড়া থাকবে, তবুও অমন মায়ার সাথে থাকবে না। যাকে দুই চোখে দেখতে পারে না, যাকে সহ্যই হয় না, তার সাথে কিভাবে থাকবে? তখনই ছোট মাথায় এত কিছু ধরতো না। জেদ চেপে থাকতে থাকতেই এতগুলো বছর পার করেছে। মায়াকে নিয়ে কখনো ভাবতেই চাইনি, ভাববেও নি। আর এখন বাবার মেইল পাওয়ার পর শর্ত দিয়ে দেশে এসেছে। ওর ভাবনা ছিল মায়া এখনো আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি ওর। আগের মতোই চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখে। মায়া সকলের সামনে থেকে সরে ডাইনিং রুমে চলে যায় খাবার খাওয়ার জন্য। মাহির রেগে নিজের রুমের দিকে চলে যায়। আলভি পেয়েছেটা কি? ওর বোনকে নিয়ে খেলবে। এতগুলো বছর কষ্ট দিয়ে শান্তি হয়নি, আরো দেওয়া বাকি আছে। আহ, নাব মাহমুদ ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। আলভি মেইলে যা যা বলেছিল, এখন তো তার কিছুই করছে না। কেমন গা ছাড়া ভাব নিয়ে চলছে এখন। তিনি কোনো কথা বাড়ান না। ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যান। আলভি নিজের মাথা আর মুখের ডিম পরিষ্কার করে যখন ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে যায়, তখন মায়া নিজেও নিজের রুমে চলে যায়। আলভির দাদি ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, আলভিকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে মায়ার সাথে সংসার করানো যায় না? এখন তো মায়া বড় হয়ে গেছে, আলভিকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। ঐশী রহমান বলেন, মা ঠিক বলেছে, বিয়ে কোনো ছেলে খেলা নয় যে একবার বিয়ে করলাম আবার তালাক দিয়ে দিলাম। আলভি এখন আমাদের সামনে আছে, সবাই বোঝালে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। কোনো লাভ নেই। আমি শুধু এটাই বলেছিলাম, আলভি বাড়িতে আসবে মায়াকে তালাক দেওয়ার জন্য। আর যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করবে। আলভি যেই শর্তগুলো দিয়েছে সেসব তোমাকে বলিনি আমি। ও আমাকে ওয়াদা করিয়েছে, ও দেশে আসার পর ওকে মায়ের সাথে সংসার করার জন্য ফোর্স করতে পারবো না, কেউ বলতেও পারবো না। একবার ভেবে দেখতে, ওকে বোঝানো যাবে না মায়ের সাথে সংসার করার জন্য। ও বাড়িতে আসার সাথে সাথেই মায়াকে তালাক দেবে। আমরা কেউ কিছু বলতে পারবো না। যদি বলি তাহলে ও দেশে আসবেই না। তাই আমাকে ওয়াদা করিয়েছে ও। ওকে আমার আর কিছু বলার নেই। ও মায়াকে তালাক দিয়ে মুক্ত করে দিক, নিজেও মুক্ত হোক। মায়ার জন্য আমি ওর চেয়ে হাজার গুণ ভালো ছেলে খুঁজে বের করব। পেয়েও গেছি একজন। তারা নিজ থেকেই আমার সাথে যোগাযোগ করেছে। ছেলে ইংল্যান্ডে থাকে, ওখানে নিজস্ব বিজনেস আছে। দেখতে আলভির চেয়ে বেশ সুদর্শন। খোঁজ খবর নিয়ে জেনেছি ছেলেটা খুবই ভালো। ছেলেটা মায়াকে বিয়ে করতে রাজি। মায়ার আগের বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আলভি মায়াকে তালাক দিলেই ওই ছেলের সাথে মায়ার
বিয়ে ফাইনাল করব আমি নিজে। নিজের হাতে মায়ের জীবনটা দুর্বিষহ করে তুলেছিলাম, এখন নিজের হাতেই গুছিয়ে দিব আবার। ঘুম ভাঙে আলভির দুদিন ঘুমাতে না পারায়। রাতে বিভোর হয়ে ঘুমিয়েছিল, এখন খিদে পেট চোচো করছে। দুপুরে খাওয়ার পর রাতে আর খাওয়া হয়নি। শোয়া থেকে উঠে বসে ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়। সকাল 9টা বেজে গেছে। এত সময় একটানা ঘুমিয়েছে ভেবেই অবাক হয়। এর আগে কোনোদিন বোধহয় এভাবে ঘুমায়নি। রাতে কয়েকবার করে ঘুম ভেঙে যায়, সেখানে গত রাতে একবার ঘুম ভেঙেছিল। খাট থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করে পেছনে ঠেলে দেয়। রুমের দরজা জানালা সব খুলে দেয়। ব্যালকনি থেকে টাওয়েল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। 20 মিনিটে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ক্রিম কালার 3/4 প্যান্ট পরে নেয়, গায়ে জড়ায় অ্যাশ কালার টি শার্ট। চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্রাশ করে নেয়। ভেজা টাওয়েল আর প্যান্ট টি শার্ট ব্যালকনিতে মেলে দিয়ে আসে। বিছানা গুছিয়ে ফোনটা চার্জে লাগায়। এসি বন্ধ করে রুম থেকে বের হয়। করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। মায়ার রুম কোনটা? সিঁড়ির দিকে এগিয়ে যায়। নিচে নেমে এসে দেখে বাড়ির সবাই সোফায় বসে আছে। কপাল ভ্রু কুঁচকে যায় আলভির। বাপ চাচার অফিস নেই নাকি আজ? অফিসে না গিয়ে সবাই এভাবে বসে আছে কেন? আলভিকে দেখে মান্তাসা বলে, বড় চাচ্চু এসে গেছে। সবাই আলভির দিকে তাকায়, মায়াও তাকায়। আলভি আর মায়ার চোখাচোখি হয়। মায়ের চোখ মুখ মলিন শুকনো, রাতে হয়তো ঘুমায়নি। মায়া চোখ নামিয়ে নিচের দিকে দৃষ্টি স্থির করে। হার্টবিট বেড়ে গেছে আবার, টিপ টিপ করছে বুকের ভেতর। হাত কাঁপতে শুরু করে। নিজের রুমে চলে যেতে নিয়েছিল মায়া, আলতাফ মাহমুদ যেতে দেননি। জোর করে বসিয়ে রেখেছেন সোফায়। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, ঘুম শেষ হয়েছে তোমার? আলভির গম্ভীর স্বর, হুম। তাহলে বলো এখন কি যা বলার জন্য এসেছ? আলভি বুঝতে পারে সবাই ওর অপেক্ষায় বসে আছে। মায়ের দিকে তাকায় আবার। বড়সড় হয়ে জড়সড় হয়ে বসে আছে। পরনে কালো রঙের থ্রি পিস, ওড়না দেওয়া রয়েছে মাথায়। মাথার দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায়। আমি তো খেতে এসেছি। খিদে পেয়েছে আম্মু, খেতে দাও। হতভম্ব সবাই। যা করার জন্য দেশে এসেছো সেটা করতে বলেছি। নিজের কাজ শেষ করে গিয়ে খাও। তোমরা সবাই খেয়েছো? হ্যাঁ। একা একা খেলে আমাকে ডাকলেও না। তুমি নিজেই তো গতকাল বললে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তাই তো ডাকিনি। আলভি ডাইনিং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খেয়ে তারপর আসছি। আলতাফ মাহমুদের গলার স্বর একটু জোরে হয়। আলভি নিজের কাজ শেষ করে তারপর গিয়ে খাও। খিদের চোটে আমার পেটে হাতে ডান্স করছে। কথা বলার শক্তি নেই, খেয়ে আসছি। আলভি ডাইনিং রুমে ঢুকে যায়। সোফায় বসে থাকা সকলে একে অপরের মুখের দিকে তাকাতাকি করে। মায়া চোখ তোলে না আর। আলভি সামনে থেকে সরে যাওয়ায় একটু যেন স্বস্তি ফিরে পায়। আলভি সামনে আসলেই কেমন যেন লাগছে। বুকের ভেতর অস্বাভাবিকভাবে কম্পন শুরু হয়। ঐশী রহমান ডাইনিং রুমে প্রবেশ করেন। আলভি চেয়ারে বসে আছে। আজ ছেলের পছন্দের অনেক কিছু রান্না করেছেন নিজের হাতে। মেহবুবা মেহেরও আলভির জন্য রান্না করেছেন। আলভি মায়ের মুখের দিকে তাকায়। ওনার মুখটা মায়ার মুখের চেয়েও বেশি মলিন হয়ে আছে। চোখে টলমলে পানি, চোখ দুটো ফোলা ফোলা, লাল লাল। সারা রাত ঘুমায়নি নাকি? কান্নাও করেছে বোধহয়। খাওয়া শুরু করো। মায়ের কথা শুনে প্লেটের দিকে তাকায় আলভি। ওর পছন্দের খাবার। আবার মায়ের মুখের দিকে তাকায়। ওর মা বোধহয় এখনই খেতে দিবে।
আলভি নিজের পাশের চেয়ারটা টেনে ওর মাকে হাত ধরে বসায়। তুমি খেয়েছো মা? ঐশী রহমান বলতে পারে না। কথা বলতে গিয়েই বোধহয় কেঁদে দেবেন। খাওনি তাই না? তবুও বলেন না কিছু। শুধু তাকিয়ে দেখেন ছেলেকে। আলভি চোখ নামিয়ে নিয়ে হাত ধুয়ে ভাত নামায়। ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। হা করো। ঐশী রহমান হা করেন। মাকে খাইয়ে দেয় আলভি। টুপ করে ঐশী রহমানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মায়ের চোখ মুছিয়ে দিয়ে নিজের হাতে আবার গড়িয়ে পড়ে, আবার মুছিয়ে দেয়। তৃতীয়বার ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। ঐশী রহমান আলভির হাত ঘুরিয়ে ওর মুখের সামনে ধরে, কান্না গিলে বলে, তুমি খাও। খায় আলভি। আবার ভাত মেখে মাকে খাইয়ে দেয়। একবার নিজে খায়, আবার মাকে খাওয়ায়। ঐশী রহমানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, গাল ভিজে গেছে, ঠোঁট দুটো ঝাপসা হয়ে গেছে। ভাতের সাথে সাথে কান্নাও গিলে খাচ্ছেন। চোখ দুটো ঝাপসা হয়ে যাওয়ায় ছেলেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। একটু পর পর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। তখনই আবার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে মা ছেলেকে কতক্ষণ দেখেন মেহবুবা মেহের। তারপর আবার ফিরে আসেন ডাইনিং রুমে। খাওয়া শেষে আলভি ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ঐশী রহমান বেছে নিয়ে মুখ ধুয়ে লম্বা শ্বাস শ্বাস টেনে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন। এবার বলো। ওয়েট, আসছি আমি বলেই সিঁড়ির দিকে এগিয়ে যায়। কোথায় যাচ্ছ? আসছি এখনই, চলে যায় আলভি চোখের আড়ালে। বহু কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে মাহির। আলভি আর নিজের পরিবারের উপর ওর রাগ অনেক আগে থেকেই। এই পরিবারের একটা ভুল সিদ্ধান্ত আর আলভির করা কাজের জন্য ওর বোনকে ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। বারবার মানুষের কটু কথা, খোঁচা মারা কথা মুখ বুজে সহ্য করেছে। যদিও এখন আর সহ্য করে না। আগে বোকা ছিল তাই চুপচাপ শুনতো আর একা একা কাঁদতো। মাহির রাগ করে পরিবারের কারো সাথে সেভাবে কথা বলে না। মাহির পুরো দোষ আলভিকেও দিতে পারে না। দোষটা ওর পরিবারের। তারা এরকম কিছু না করলে মায়াকে এত কষ্ট পেতে হতো না। আলভিকেও পরিবার ছেড়ে এতগুলো বছর বাইরে থাকতে হতো না। দিন শেষে আজ দুজনেই ভালো থাকতো। আবেগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল সিদ্ধান্ত হয়েছে ওর পরিবার। মায়ার দাদি নাহার বেগম বলেন, ও কি কাবিনের টাকা নেওয়ার জন্য রুমে গেল নাকি? সবাই তার দিকে তাকায়। হতে পারে মা। সবাই অপেক্ষা করছে আলফির ফিরে আসার। মায়া সোফা খামচে ধরে বসে রইল। এতকাল সবাই বলেছে জামাই থাকতেও জামাই ছাড়া, বিয়ে করে জামাই ফেলে রেখে চলে গেছে, দ্বিতীয়বার মুখটাও দেখেনি আর। আরো নানান রকম কথা। আর এখন বলবে ডিভোর্সি। ডিভোর্সি ট্যাগ লেগে যাবে আজ থেকে। বিয়ে হলো, সংসার হলো না। স্বামী ছিল কিন্তু স্বামীর ভালোবাসা ছিল না। বিয়ে হয়েছিল, আজ ডিভোর্সও হয়ে যাবে। মাঝখান থেকে এতগুলো বছর মানুষের খোঁচা সহ্য করলো শুধু শুধু। অবুঝ বয়সে বিয়ে টানা হলে কি এমন ক্ষতি হতো? অন্তত বন্ধ দরজার ভেতরে রাতের আঁধারে ঘুমরে ঘুমরে কাঁদতে হতো। এতকাল অপেক্ষা করতো না একজনের ফিরে আসার। আজ ওর অপেক্ষা শেষ হয়েছে। যার অপেক্ষা ছিল সে ফিরে এসেছে, কিন্তু ওকে ভালোবাসার জন্য নয়, ওর সাথে সংসার করার জন্য না, ওর থেকে মুক্তি পেতে, মুক্তি দিতে। কেন যেন ওর ভীষণ কষ্ট হচ্ছে। হবে না কেন? ভালোবেসেছিল তো। আলভি নিচে নেমে আসে। সবাই তাকায় ওর দিকে। এ কি, এই ছেলে এমন
ফিটফাট হয়ে এসেছে কেন? ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, এক হাতে ফোন, অন্য হাতের সাহায্যে সানগ্লাস গোল গোল করে ঘোরাচ্ছে। চুলগুলো জেল দিয়ে সেট করা, সুন্দর লাগছে দেখতে। মায়া একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এই পুরুষটা ওর হয়েও হয়নি। আলতাফ মাহমুদ আবার তাড়া দেন আলভিকে। আলভি ডন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার একটা কাজ আছে বাইরে, কাজটা শেষ করে আসছি আগে। বলেই শেষ বাজাতে বাজাতে বাইরের দিকে এগিয়ে যায়। এখনো সানগ্লাসটা গোল গোল ঘোরাচ্ছে। আবারও বাড়ির সবাইকে অবাক বিস্ময়ে বিমূঢ় করে দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। এবার আর নিজেকে শান্ত রাখতে পারে না মাহির। রাগে ক্ষোভে চেঁচিয়ে বলে, কি পেয়েছে ও? ও যা ইচ্ছে হবে তাই করবে। পুতুল পেয়েছে আমার বোনকে, তালাক দিলে দ্রুত দিয়ে দিক। আর যদি না দেয় তাহলে মায়ের সাথে সংসার করুক। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এখন। কোনটা করবে স্পষ্ট করে বলতে বলো ওকে, নয়তো ওকে ধরে কিন্তু মারবো আমি। মায়া সোফা থেকে উঠে দাঁড়ায়, বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমি সংসার করব না তার সাথে, কোনোভাবেই না। তালাক দিতে এসেছে, তালাক দিয়ে দিতে বলো। বলেই হনহন করে হেঁটে এগিয়ে যায় সিঁড়ির দিকে। সো ফ্রেন্ডস, পরবর্তী অংশ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।